যেমন কর্ম তেমন ফল। আসসালামু আলাইকুম। আজকে হুট করে আমার মনে হলো একটা ভিডিও দেখার পরে, একটা ভিডিওতে দেখলাম যে ছাত্রলীগের এক সভাপতিকে, জেলা পর্যায়ের বা থানা পর্যায়ের এক সভাপতিকে অপূর্ব নাম সমন্বয়করা বাসা থেকে ডেকে নিয়ে যাচ্ছে এবং সে খুব ভালোভাবেই, কোনো জোর জবরদস্তি নয়, সসম্মানে সে চলে গেছে। এটা বিষয় না, বিষয়টা হচ্ছে গিয়ে এই চিত্রটা আজকে কেন ঘটলো, আজকে কেন অপারেশন ডেভিল হান্টের নামে 4,000-এর উপরে ছাত্রলীগ বা আওয়ামী লীগের কর্মী বা অঙ্গ সংগঠনের কর্মী আটক হয়। এই একই চিত্র কিন্তু ঘটিয়েছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ শেখ হাসিনা তো ঘোষণা দিয়ে এই কাজ করছে। সে মানে বিএনপির নেতাকর্মীদেরকে ঘর থেকে খুঁজে খুঁজে বের করে এনে তারপরে মেরে ফেলতে বলছে, ভ্যানিশ করে দিতে বলছে, জেলে ঢুকাইতে বলছে। একটা জায়গায় দেখলাম হাউন আঙ্কেল বলছিল যে বিএনপির কাউরে সে বাড়িতে থাকতে দিবে না, সবাইরে মামলা দিয়ে জেলে ঢুকে রাখবে। আবার এক বিপ্লব কুমার, ওই যে আরেকজন আছে, সে পুলিশের ডিসি না এসপি, সে ওই ধরনের একই ধরনের বক্তব্য দিয়েছিল। পুলিশের একজন লোক, প্রশাসনের একজন লোক। আর আয়নাঘর তো ছিলই, আয়নাঘরে আর্মি র্যাব সবাই মিলে যে কাজটি করেছে সেটি তো জাতিসংঘের রিপোর্টে চলেই আসছে। তো যেই কাজ শেখ হাসিনা তার এই 17 বছরে করেছে, সেই একই কাজ এখন তার উপরে এসে পড়ছে। পুরোপুরি হয়তো পড়ছে না, আয়নাঘরের কবলে হয়তো তাকে নেওয়া হবে না, কিন্তু একেবারে মানে নির্দিষ্টভাবে একেবারে মামলা দিয়েই, বাসা থেকে তুলেই, একেবারে ঠিকানা সহই তাকে বা পরিবারকে জানিয়েই নেওয়া হচ্ছে এবং কোথায় আছে পরিবার জানতে পারছে। এই বিষয়টা ঘটছে। এখন এই যে বললাম যেমন কর্ম তেমন ফল, যা শেখ হাসিনা করছে তাই তার দলীয় নেতাকর্মীদের উপরে প্রভাব পড়তেছে। আবার দেখেন তাজউদ্দিন আহমেদের মেয়ে, ওনার একটা ইন্টারভিউ দেখলাম, যখন শেখ মুজিব পাকিস্তান আর্মিদের কাছে আত্মসমর্পণ করে, তখন সে বেসিক্যালি কোনো দিক নির্দেশনা দিয়ে যায় নাই বাংলাদেশে, কোনো দিক নির্দেশনা দিয়ে নেই। বরং তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে কি করব, তখন সে উত্তরে বলছে তোমাদের যা খুশি তাই করো। এটা তাজউদ্দিন আহমেদের মেয়ে বলতেছে, তার বাবারে শেখ মুজিব এই কথা বলছে। তো সেই শেখ মুজিব যেই কাজটি করছে সেই সময়, যুদ্ধের পূর্বকালীন সময়ে, ঠিক একই কাজটা করলো এই শেখ হাসিনা। সেও কিন্তু কোনো প্রকার দিক নির্দেশনা দিয়ে যায় নাই যে তার দল কি করবে, তার দলের মানুষ কি করবে, বা তার দলের মানুষের কি হবে, কিভাবে খাবে, কিভাবে বাঁচবে, কই জায়গায় থাকবে, কই জায়গায় ঘুমাবে, কোনো দিক নির্দেশনা দিয়ে যায় নাই। সে তার মতো করে তার বোনরে নিয়ে পালায় গেছে। এদিকে শেখ মুজিব যখন পালায় গেছে, তারপরে তো শেখ মুজিব যুদ্ধ হইল, যুদ্ধে তার কোনো অবদান আর আগে কি করছে সেটুকু আছে, কিন্তু যুদ্ধকালীন সময়ে তার সাথে আর কোনো প্রকার যোগাযোগ সম্ভব হলো না। সে তো আছে, জেল হাজতে আছে। তো দেশের মানুষ যুদ্ধ কইরা শেখ মুজিবরে আবার নিয়ে আসলো, আইনা তারে সসম্মানে গদিতে বসাইলো। বসানোর পরে সে কী করলো, সে এক না একতন্ত্র শুরু করে দিল। সে রক্ষী বাহিনী গঠন করলো এবং রক্ষী বাহিনী কী ধরনের অত্যাচার করছে, কি করছে না করছে সব রেকর্ডেড আছে, ওগুলো আস্তে আস্তে বের হয়ে আসবে। তো এক এক পর্যায়ে গিয়ে শেখ মুজিবের সেই অত্যাচার, শেখ মুজিবের সেই দৌরাত্ম্য, শেখ মুজিবের সেই একনায়কতন্ত্র মানুষ আর সহ্য করতে পারলো না। একটা কুয়ের মাধ্যমে তাকে হত্যা করা হইল। এখন সেই একই সিচুয়েশন তার মেয়েও, মানে বাপ যা করছে মেয়েও এসে তাই করা শুরু করলো। শেখ মুজিব যখন ছিল সে সময় সে প্রথমেই হচ্ছে মিডিয়ার গলাটা চিপে ধরছে, মিডিয়ার কোনো স্বাধীনতা ছিল না। ঠিক একইভাবে হাসিনাও মিডিয়ার গলাটা চিপা ধরছে, মিডিয়ার বলার মানে স্বাধীনভাবে সে চলাফেরা করতে পারে নাই মিডিয়া। শেখ মুজিব তার বিরুদ্ধে যেই গেছে তারাই
সাঙ্গপাঙ্গ সানডে মানডে ক্লোজ করে দিচ্ছে। শেখ হাসিনা একই, মানে বাপ কা বেটি সিপাহী কা ঘোড়া, এইভাবে বললে ভুল হবে না। যা তার বাবা করছে সে তাই, সে একই পথেই সে হাঁটছে। দেখেন রাজনীতিবিদদের মাঝে মধ্যে আমি রাজনীতিবিদদের ঘৃণা করি আমি জানি না, এদের কোনো বুকপিট নাই, এদের কথার কোনো ভ্যালু নাই, এরা কখনোই তাদের কথায় সে কোনো ফিক্সড পয়েন্টে থাকে না। যখনই তার স্বার্থের প্রয়োজন হয় তখনই সে তার কথা ঘুরায় ফেলে, জবান সে ভুলে যায় সে কী জবান দিছিল। 86 সালের নির্বাচনে আওয়ামী লীগ জামাতের সাথে আইসা জোট বাঁধল, তখন কিন্তু জামাত তার বাপরে মারছে, শেখ মুজিবকে মারছে, এই কথাটা সে ভুলে গেল। সেই 86 সালের নির্বাচনে যখন সরকার গঠন করলো এরশাদ, স্বৈরাচারী এরশাদ, আওয়ামী লীগ যদি নির্বাচনে না যাইতো জামাতের সাথে, তাহলে এরশাদের সরকারটা অবৈধ থাকে, কিন্তু সেই অবৈধ সরকারকে বৈধতা দিল। ঠিক একইভাবে নিজেরা কিভাবে অবৈধ সরকার থেকে বৈধ সরকার হিসেবে নিজেরা কীভাবে টিকে থাকতে পারে সেই কাজটাই সে করলো। আচ্ছা মানলাম 86 সালের নির্বাচনে আপনারা এরশাদের সাথে করলেন, জোট বাঁধলেন, তারপরে সঙ্গে নিজেরা যখন ক্ষমতায় আসলেন এর পরবর্তীতে, তখন আপনারা ভুলে গেলেন জামাতের সঙ্গ, জামাতকে তখন চিনেন না। জামাতের সাথে যখন চলাফেরা করছে তখন তো শেখ হাসিনা সেই হেড ক্যাপ পরে চুল টুল ঢেকে মানে মোটামুটি পর্দা করা শুরু করে দিয়েছিল। সেই শেখ হাসিনা চেঞ্জ হয়ে গেল, সে জামাতকে সে তার একেবারে সাঙ্গ লীলা, মানে কি ভবলীলা সাঙ্গ করে দিল, যুদ্ধ অপরাধীর বিচার এই সেই হাবিজাবি দিয়ে জামাতকে একেবারে ধরাশয়ী করে দিল, আর বিএনপিকে মামলা টামলা দিয়ে বিএনপি একেবারে পঙ্গু করে দিল। বিএনপি জামাত আর বেরি হইতে পারল না। আজকে যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই সিচুয়েশনে সেই আওয়ামী লীগের একই দশা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের কোনো কর্মী এখন আর মাঠে বেরি হইতে পারে না। আওয়ামী লীগ পরিচয় দিলেই তারে প্রশাসন কি মারবে, তারা রাস্তায় জনগণই পিটায়। তো এই জন্যই বলছিলাম যে যেমন কর্ম তেমন ফল। আজকে যদি আওয়ামী লীগ তার নিজের যে নীতি আদর্শ, সেই আদর্শে যদি সে বিচ্যুতি না হইতো, সে যদি অন্য রাজনৈতিক দলকে যথাযথ সম্মান দিত, সে যদি অন্য রাজনৈতিক দলের রাজনীতি করার যে অধিকার, সেই অধিকার লুণ্ঠিত না করত, তাহলে আওয়ামী লীগের আজকে রাজনীতি করার অধিকার বহাল থাকত। অন্যের ঘরে যারা আগুন দিছে, আজকে তাদেরই ঘরেই আগুন জ্বলতেছে। একসময় এই আওয়ামী লীগ যখন অন্যের ঘরে আগুন দিছে, অন্যের ঘরের ভিতরে ঢুইকা মানুষ কোপায় মেরে ফেলছে, ধর্ষণ করে মারছে, এমন কোনো দিন ছিল না যে আওয়ামী লীগের অমুক নেতা ধর্ষণের সহযোগী বা ধর্ষণ করছে, এরকম কোনো সংবাদ পত্রিকায় আসে না। সে রাজনৈতিক প্রতিনিধি হোক আর বখাটে হোক, ইভেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আওয়ামী লীগের সভাপতি মানিক ভাই, মানিকই তোর নাম নাকি, সে সেঞ্চুরি উদযাপন করে এবং তার কোনো বিচার হয় না বাংলাদেশে। আপনি আওয়ামী লীগ করেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, এই ছিল আওয়ামী লীগের রাজনীতি। আপনি একটা খুন করে আসেন, থানায় যায় বলবেন আপনি অমুক জায়গার ছাত্রলীগের সভাপতি, বাস, আপনাকে হয়তো অ্যারেস্টও করবে না, বা কোনো আওয়ামী লীগের কোনো নেতার বিরুদ্ধে থানায় মামলাই নিবে না, এরকম একটা সিচুয়েশন গেছে। এই যখন সিচুয়েশন গেছে, বিএনপির নেতাকর্মীরা যখন আসতে পারে না রাস্তায়, জামাতের নেতাকর্মীরা যখন আসতে পারে না রাস্তায়, এখন তারা জীবনও ভাবে নাই যে তারা কোনোদিন রাস্তায় রাজনীতি করতে নামতে পারবে। তারা জীবনে নেভার এভার, এই যে 17 বছরে তারা এই কথা মাথায় আনতে পারে নাই। যদি এই যে ছাত্র সমাজ, এই ছাত্র আন্দোলনের মাধ্যমে, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যদি শেখ হাসিনার পতন নয়, শেখ হাসিনা জাস্ট কিছুটা অহংকারী ছিল বলে শেখ হাসিনা আরও 5-10 বছর ক্ষমতায় থাকতে পারত, যদি তার অহংকারটা সে একটু কনসিডার করত। সে মাইনে নিতে পারে নাই যে সামান্য কয়েকজন ছাত্র, তার হাঁটুর বয়সী ছেলে মেয়ে তাকে ডাকছে আর তার যাইতে হবে, এটা সে মাইনে নিতে পারে নাই। অথচ তার বাপ যখন
বঙ্গবন্ধু যখন ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ছিল তখন কিন্তু তার কথায় অনেক কিছু হয়েছে। তো ছাত্র সমাজ হচ্ছে গিয়ে মানে এমন একটা জায়গায় বিলং করে, তাদেরকে অবহেলা করা যাবে না। কথায় আছে, পরিবারের একটা ছেলে যখন বয়স হয়ে যায়, মানে এটারে কি বলে, বা একটা বাংলা ভাষা আছে, নাদান কি জানি, ডাঙ্গর হয়ে যায়, তখন তার মতামতের গুরুত্ব দিতে হয়। যদি ওই ডাঙ্গর ছেলের মতামতের গুরুত্ব না দেয়, তখন সেই ডাঙ্গর ছেলে বিপথে চলে যায়, ভুল কাজ করে বসে। তার মতামতের গুরুত্ব দিতে হবে এবং তার সঙ্গে বসতে হবে, তাকে যথাযথ সময় দিয়ে তার গুরুত্ব সহকারে তার কথা শুনতে হবে এবং সে যদি ভুল থাকে তাকে বুঝাইতে হবে। তো ছাত্ররা হচ্ছে দেশের পরিবারের ডাঙ্গর পোলাপান। এই ডাঙ্গর পোলাপানরে আপনি উপেক্ষা করে, অহংকার করে তাদেরকে বলবেন ওদের কথা কি শুনবো, গুলি করো, পিটায় রাস্তা থেকে নামায় দাও, হবে? হবে না। এই ছোট্ট একটু অহংকার, এই ছোট্ট একটু ভুলের কারণে আজকে আপনার পালায়া বেড়াইতে হচ্ছে। আপনি যদি সেই আন্দোলনের শুরুর দিকে ছাত্রদের সঙ্গে যেয়ে বসতেন যে বাবা তোদের কি সমস্যা, আয় আয় আমার কাছে এসে বল, আমি দেখতেছি কি সমস্যা, যাইতো না তারা? যদি তারা নাই যেত, আপনি গেলে কি সমস্যা হইতো? আপনি গেলে ওদের সঙ্গে যেয়া মাঠে যেয়া যদি বসতেন, একজন রাজনীতিবিদ তো এইটাই হওয়া উচিত যে একজন রাজনীতিবিদ তার এসি রুম ছাইরা একজন দরিদ্র কৃষকের ঘরে যায়া বৈশা তার অভাব অনটন সমস্যা উপলব্ধি করবে। এই তো একজন শাসকের কাজ। শুনতাম আগে হযরত ওমর রাদিয়াল্লাহুর শাসনামলে শুনতাম যে তারা রাতের বেলা বুরকা পরে নাকি রাস্তায় বেরোতো, প্রত্যেক বাড়ির বেড়ায় বেড়ায় কান পাতত, কার কি সমস্যা সেই সমস্যার সমাধান করত। আর এখনকার যে শাসক, সেই শাসকের বাড়ির দেয়ালে মাথা ফাটায় ফেললেও তার সমস্যার সমাধান হইতে চায় না। শাসন ব্যবস্থা যখন ইসলাম থেকে সরে গেছে, শাসন ব্যবস্থা যখন ইসলামের শাসন ব্যবস্থা থেকে, বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র, অতএব ইসলামী শাসন ব্যবস্থাকেই বাংলাদেশের প্রধান আইডল হিসেবে মেনে নিতে হবে। ইসলামী শাসন ব্যবস্থা কীরকম সেইটাই ফলো করতে হবে। কতটুকু ফলো করতে পারবে সেটা অন্য বিষয়, সেটাকে মানদণ্ড হিসেবে আগায় যেতে হবে। তাইলে তার শাসক হিসেবে সে জনগণের কাছে জনপ্রিয়তা পাবে। আজকে শেখ হাসিনার জনপ্রিয়তা কতটুকু সেইটা তার বাড়ি ভাঙার ক্ষেত্রেই বোঝা গেছে। বেনজির বলছে 90% লোক নাকি এখনো প্রশাসনে আছে। যদি প্রশাসনে 90% লোক এখনো থেকে থাকে তাহলে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙাটা ঠেকাইতে পারলো না কেন? কেন আর্মি পুলিশ দাঁড়ায় দাঁড়ায় খালি দেখছে তাকায় তাকায়? জবাব কি এটার? তারা তো বাধাও দেয় নাই, থামো তোমরা ভাঙো না, এই কথাটাও তো একজনকে বলতে শুনলাম না। তাহলে কোথায় 90% গেল কোথায়? শেখ মুজিবরে যখন হত্যা করা হইল তখন তার কাছে আশেপাশের মানুষজনই মিষ্টি বিতরণ করছে খুশিতে, এবং যারা মিষ্টি বিতরণ করছে তাদেরকে নিয়েই শেখ হাসিনা পরবর্তীতে মন্ত্রী পরিষদ করছে। দেখেন রাজনীতি কোথায় একটা মানুষের নীতিকে নামায় ফেলে, নীতি আদর্শ প্রিন্সিপাল, মানে এগুলারে কোন জায়গায় কত নিচে নামায় ফেলে। যে শেখ হাসিনা ক্ষমতা পাওয়ার লোভে তার বাপের হত্যায় যে নাচানাচি করছে, বা তার বাপের যুদ্ধাপরাধী যাদেরকে বলছে তাদেরকে নিয়ে এক সময় ক্ষমতায় আসতে চাইছে, আবার ক্ষমতায় যখন ছিল এদেরকে নিয়ে তারা করছে, ক্ষমতা পরিচালনা করছে, আবার তার মেয়েকে সেই যুদ্ধ অপরাধীদের ছেলের সঙ্গে বিয়ে দেয়। তাহলে রাজনীতি কি ওরা কি রাজনীতি কি দেশের জন্য করে? আমার তো মনে হয় না দেশের মানুষের জন্য তারা রাজনীতি করে গেছে। তারা বেসিক্যালি রাজনীতি করে গেছে নিজের স্বার্থে, ক্ষমতাটা নিজের হাতে রাখার জন্য। এই রাজনীতি থেকে আসলে বের হইতে হবে। এই যে রাজনীতি তারা করছেন, ভবিষ্যতে হয়তো বিএনপি আসবে, না হয় জামাত আসবে, না হয় আওয়ামী লীগ আসবে, না হয় অন্য কোনো দল আসবে। যে দলই আসুক সেই দলের এই শিক্ষাটা যদি না নিতে পারে প্রত্যেকের একই দশা হবে। অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে গিয়ে যেমন কর্ম তেমন ফল।